নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সবার আগে বলে নিই, আজকে হচ্ছে 22শে অগস্ট। আজকে সুপ্রিম কোর্টের শুনানি চলছে 2024। আমি আগের দিনই বলেছিলাম যে আমি একেবারে সুপ্রিম কোর্টের শুনানির পর ভিডিও করব। সুপ্রিম কোর্টের যে শুনানি এখনো পর্যন্ত হয়েছে, এখন হচ্ছে মধ্যান্তর চলছে, মানে লাঞ্চ ব্রেক চলছে, যার জন্য আমরা এর পরবর্তী যে সিবিআই এর শুনানি সেটা এখনো শুনে উঠতে পারিনি। সেটার জন্য আবার বিকেলে আশা করি একটা ভিডিও করতে পারবো। এর মধ্যে কয়েকটা পয়েন্ট উঠে এসেছে, যে পয়েন্টগুলো আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি। আবার বলছি, সংবাদ মাধ্যমে জানতে পারছি, ভেরিফাই করার সুযোগ হয়নি। যেটুকু সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছি, বিশ্বাস করুন, ডাক্তার হিসেবে নিজেদের এতটা ছোট, এতটা হীন এবং এতটাই কিংকর্তব্য বিমূঢ় মনে হচ্ছে যে কোনো বলার ভাষা পাচ্ছি না। এমন এমন কিছু ঘটনা শুনতে পাচ্ছি যেগুলো ইভেন সুপ্রিম কোর্টের জাজেরাও বলেছেন যে তারা 30 বছরের তাদের কেরিয়ারে শুনে উঠতে পারেননি, এবং আমরাও আমাদের যে মেডিকেল কেরিয়ার তার মধ্যে কখনো শুনে উঠতে পারিনি। কারণ আমরা তো মেডিকেল, কি বলবো, একজন মেডিকেল সায়েন্টিস্ট, এবং আমরা ফরেন্সিক সবাই পড়েছি। প্রায় 1.5 বছর আমাদের কারিকুলামে ফরেন্সিক মেডিসিন পড়ানো হয়, এবং আমরা মোটামুটি স্টুডেন্ট যারা অন্তত পক্ষে মনে রাখতে পারি, সব ভুলে যাই না। তো এই জায়গায় দাঁড়িয়ে যে কথাগুলো শুনছি সেগুলো একদিকে যেমন মর্মান্তিক, অন্যদিকে তেমনি আনএথিক্যাল। যেমন একটা পয়েন্ট আজকে আমি সবার প্রথমে হাইলাইট করতে চাই, যে সুপ্রিম কোর্ট থেকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কে প্রথম পুলিশে ফোন করেছিল, পুলিশকে ডেকে পাঠিয়েছিল, তো সেখানে বলা হচ্ছে কে ফোন করেছে আমরা এখনো জানতে পারিনি। যিনি ফোন করে বলেছেন পুলিশকে যে একটি আনকনসাস বডি পাওয়া গেছে, একটা আনকনসাস বডি রিকভার্ড হয়েছে, মানে পুলিশকে জানানো হয়নি প্রথমেই যে মানুষটি মারা গেছে। এই একটা পয়েন্ট এতটাই ভয়াবহ যে বলার অপেক্ষা রাখে না। কেন ভয়াবহ একটু আপনাদের এক্সপ্লেন করি, বুঝতে সুবিধা হবে। এই যে আনকনসাস বডি, এই আনকনসাস বডিটা কিন্তু রাস্তায় বা নর্দমার ধারে আমাদের যে অত্যাধিক মদ্যপান করে যারা মাতাল হয়ে পড়ে থাকেন সেই বডি নয়, বা যারা ভ্যাগাবন্ড বা ঘুরে ঘুরে বেড়ান, তারা যে ব্রিজের মাথায় বা ফুটপাতে রাত্রিবেলা শুয়ে থাকেন, সকালে আমরা আপাত মস্তক কম্বল মুড়ি দেয়া কিছু মানুষকে দেখতে পাই, দেখে না দেখার ভান করে চলে যাই, এটা কিন্তু তা নয়। একটা আনকনসাস বডি কোথায় পড়ে আছে? সেমিনার রুমে, চেস্ট মেডিসিনের সেমিনার রুমে। এবং সেটা কার বডি? সেটা এই হাসপাতালের কর্মরত ডাক্তারের বডি। এই হাসপাতালের কর্মরত চিকিৎসকের, চেস্ট মেডিসিনের চিকিৎসকের সংজ্ঞাহীন মৃতদেহ, এইটাই দাবি করা হচ্ছে। এবার এখানে যেটা সবচেয়ে বড় প্রশ্ন আছে, যে লোকটি ফোন করেছে সে নিশ্চয়ই ডাক্তার, বা সে যদি ডাক্তার নাও হয় সে চিকিৎসা কর্মী। তার এইটুকু বেসিক সেন্স আছে যে অজ্ঞান হয়ে যদি কেউ পড়ে থাকে তাহলে তাকে যত দ্রুত সম্ভব চিকিৎসা দেয়া। সে যদি গ্রুপ ডি স্টাফ হয় সে নার্সিং স্টাফকে ডেকে আনবে, যদি সে নার্সিং স্টাফ হয় সে ডাক্তারকে ডেকে আনবে, বা নার্সিং স্টাফেরও সিপিআর করার ট্রেনিং থাকে। সিপিআর হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, মানে যদি আমি দেখি একজন অজ্ঞান হয়ে পড়ে আছে, আমি তাকে প্রথমে ডাকার চেষ্টা করব এবং তার রেসপিরেশন, মানে তার শ্বাস চলছে কিনা এবং তার ব্রিদিং সার্কুলেশন চলছে কিনা, এইখানে আঙুল দিয়ে আমরা দেখি যে ক্যারোটিড আর্টারি চলছে কিনা। কারণ ক্যারোটিড আর্টারি হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে মোটা ধমনীগুলোর মধ্যে অন্যতম, এবং ব্রেনে এইটা সার্কুলেট করে। সার্কুলেশন এটা দিয়েই ব্রেনে যায়, এটা দিয়ে এই দিকে যায়, এটা দিয়ে এই দিকে যায়। তো এই যে ক্যারোটিড আর্টারিটা দেখা হয়, এবং দেখা হয় যে তার সার্কুলেশন প্রপারলি চলছে কিনা। যদি না করা হয় তাহলে বুকে যে মাসাজ, যেটাকে আমরা সিপিআর বলি, এবং মুখে শ্বাস দেয়া, এই দুটো কিন্তু তৎক্ষণাৎ শুরু করতে হয়। যদি তাকে আমরা ভাবি যে সে আনকনসাস হয়ে রয়েছে, এবং আমরা প্রাইভেটে কাজ করি এবং আমি জানি, দায়িত্ব নিয়ে বলছি, গভর্নমেন্ট হসপিটালেও দুটো জিনিস আছে, একটার নাম কোড ইয়েলো, যেটা কাউকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেলে হয়, আর একটা হচ্ছে কোড ব্লু, যেটা হচ্ছে হঠাৎ করে কারো কার্ডিয়াক অ্যারেস্ট হলে ডাকা হয়। এই অ্যানাউন্সমেন্টটা হওয়ার সঙ্গে সঙ্গে একটা ইউনিট থাকে গোটা হাসপাতালে, যারা যত দ্রুত সম্ভব সেই ঘটনাস্থলে আসে
এবং এসে চিকিৎসা শুরু করে। আমি প্রাইভেট হসপিটালে একাধিক কোড ব্লুর সম্মুখীন হয়েছি, গভর্নমেন্ট হসপিটালে আশা করি এর থেকে বেশি হয়। কারণটা খুব সিম্পল, কারণ যে রুগীরা আমাদের কাছে চিকিৎসার জন্য আসেন তারা হাসপাতালে এসেও অসুস্থ হতে পারেন। ধরা যাক একজন হার্টের রুগী, ধরা যাক একজন ব্রেন স্ট্রোকের পেশেন্ট, সে আউটডোরে এসেছে রুগী দেখাতে, 50 জনের পর তার লাইন, হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো। এটা কিন্তু হতেই পারে, এটা কিন্তু খুব অ্যাবনর্মাল না। তাকে তখন সঙ্গে সঙ্গে সিপিআর দিতে দিতে অ্যাডমিট করতে হয়। কারো হার্ট অ্যাটাক হয়ে গেল, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাডমিট করে চিকিৎসা দিতে হয়। সেইখানে একটা অন ডিউটি ডাক্তার মেডিকেল কলেজের মধ্যে, সেমিনারের মধ্যে, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের থেকে ঢিল ছোড়া দূরত্বের মধ্যে আনকনসাস পাওয়া গেল। কোথায় ফোন যাচ্ছে? পুলিশের কাছে। কোনো ডিপার্টমেন্টে ফোন যাচ্ছে না, কোড ব্লুতে ফোন যাচ্ছে না, ডিপার্টমেন্ট অফ অ্যানাস্থেসিওলজি থেকে কেউ দৌড়ে আসছে না, ডিপার্টমেন্ট অফ চেস্ট মেডিসিন থেকে কোনো সিনিয়র ডাক্তার দৌড়ে আসছেন না, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, ডিপার্টমেন্ট অফ এমার্জেন্সি মেডিসিন থেকে যে যে জায়গাগুলোতে অ্যাকচুয়ালি কোড ব্লু কোড ইয়েলো হলে লোকজন দৌড়ে আসেন, সেই কোড ব্লু কোড ইয়েলো অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, ফোন যাচ্ছে থানায়। বিশ্বাস করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কাজটা যদি একটা হাসপাতালের মধ্যে সত্যি হয়ে থাকে, শুধুমাত্র এই একটা কারণের জন্য, যে যে ডাক্তার ওই মৃতার ওই সময় আশেপাশে ছিলেন প্রত্যেকের রেজিস্ট্রেশন ক্যান্সেল করার কথা, প্রত্যেকের রেজিস্ট্রেশন ক্যান্সেল করার কথা। আর সেটা যদি মাননীয় অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ থেকে থাকেন, তাহলে শুধু এই একটা কারণে, বাকি কারণগুলো আমি ছেড়ে দিলাম, শুধু একটা কারণে ওনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যান্সেল হওয়ার কথা, এবং ওনার এই একটা কারণে ডাক্তারি করার যোগ্যতা না থাকার কথা। সেটা হলে তো ওনার কোনো চাকরির প্রশ্নই আসে না। আজকে যে দেখছি এক জায়গায় অধ্যক্ষ পদ থেকে আরেক জায়গায় অধ্যক্ষ হচ্ছেন, আবার সেই অধ্যক্ষ পদ থেকে কদিন কালকে উনি স্বাস্থ্য ভবনে স্পেশাল ইনচার্জে চলে গেছেন নাকি বলছি, সত্য জানি না, যা কিছু পেয়েছি সংবাদ মাধ্যমে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা হয়ে থাকে, তাহলে এই একটা রিজনের জন্য আজকে যেটা হলফ করে সুপ্রিম কোর্টে বিভিন্ন অথরিটি থেকে বলা হয়েছে, সরকারি জায়গা থেকে বলা হয়েছে, তাহলে এই একটা কারণে কিন্তু তৎকালীন যে কটি ডাক্তার ওখানে ছিলেন আশেপাশে প্রত্যেকের রেজিস্ট্রেশন চলে যাওয়ার কথা। কারণ তাদের কাজ, সে যে ডিপার্টমেন্টেই হোক, সে অর্থোপেডিক হতে পারে, সে নিউরোলজিস্ট হতে পারে, সে সাইকিয়াট্রিস্ট হতে পারে, সে ডার্মাটোলজিস্ট হতে পারে, কিন্তু তার তখন সেই আনকনসিয়াস বডিটাকে সিপিআর দিয়ে এবং রেসপিরেশন দিয়ে বাঁচানোর চেষ্টা করার কথা। পুলিশকে তো ফোন করার কোনো মতেই কথা নয়। হু ইজ পুলিশ? পুলিশ তখন এসে কি করবে? একটা পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকে তো আগে বাঁচানোর চেষ্টা করতে হবে। তারপর যদি বাঁচাতে ব্যর্থ হও, পেশেন্ট যদি মারা যায়, যদি তোমার মনে হয় সেটা আনন্যাচারাল ডেথ, তখন তুমি পুলিশকে ডাকবে। এটা একটা মারাত্মক অপরাধ যদি সত্যি হয়ে থাকে। আমার তো মনে হয় সেটা হয়নি। প্রথম থেকেই তারা বুঝতে পেরেছিলেন, তারা এতটা বোকা নয়। তারাও আমার মতো ফরেন্সিক 1.5 বছর পড়েছেন, তারা এতটা বোকা নয় যে উনি বেঁচে আছেন না মারা গেছেন সেটা বুঝতে। সুতরাং সেটা উনি বুঝেছেন, এবং বুঝে ইচ্ছা করে, যাকে বলে নকশা করার জন্য পুলিশকে ফোন করে বলেছে আনকনসিয়াস ডেড বডি পাওয়া গেছে, আনকনসিয়াস বডি পাওয়া গেছে, সরি, আনকনসিয়াস আর ডেড তো একসাথে হয় না। এবারে পরের পয়েন্টে আসা যাক। এই যে আনকনসিয়াস বডিটা যখন পুলিশ এসে দেখলো যে মারা গেছে, সেই সময় কিন্তু তার নামে কোনো এফআইআর হলো না, কর্তৃপক্ষ তরফ থেকে কোনো এফআইআর হলো না। কেন হলো না কেউ জানে না। হসপিটালের মধ্যে, হসপিটালে কর্মরত অন ডিউটি ডাক্তার মারা গেছেন, খুন হয়েছেন, অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে তার। যদি উনি সেই সুইসাইডও করতেন, তাহলেও এফআইআরটা তৎক্ষণাৎ হসপিটাল কর্তৃপক্ষের করার কথা। তার জায়গায় পোস্টমর্টেম হয়ে যাওয়ার পর এফআইআর হচ্ছে। ভাবা যায়? জাস্ট ভাবা যায়? কি যে ভেবে লোকজন এটা করলো বুঝতে পারলাম না। একটা মেয়ে, একজন মহিলা ডাক্তারের পিজিটি, সে 31 বছর বয়স, অ্যাডাল্ট, তার অন ডিউটি, যেদিনকে তার ডিউটি ছিল, সেই ডিউটিতে, অন ডিউটিতে চিকিৎসা যেখানে থাকে লোকজন, ডাক্তারি রুমে, সেমিনার রুমে, তার অস্বাভাবিক মৃত্যু, সেটা এফআইআর হলো না। সেটা এফআইআর কখন হলো? যখন পোস্টমর্টেম হওয়ার পর দেখা গেল তার বডিতে এত ইনজুরি মার্কস আছে, অথচ ইনকোয়েস্টে সেটা পাওয়া গেল না, বা পাওয়া গেলেও সেটার বেসিসে এফআইআর হলো না। এফআইআর হলো যখন মা বাবা প্রোঅ্যাক্টিভ হলেন,
পোস্টমর্টেম শেষ হলো, আমাদের হসপিটালে আরজি কর হসপিটালের পিজিটিরা প্রচন্ডভাবে প্রতিবাদ করলো, তারপর পোস্টমর্টেমের পর এফআইআর হলো। আর মাননীয় সিপি বিনীত গোয়েল মহাশয় সেদিনকে রেগে প্রায় কেঁদে ফেলেছিলেন। 14ই আগস্টের রাতে বললেন যে আমি প্রচন্ড অ্যাংরি, আমি যা করেছি প্রত্যেকটা জিনিস ঠিক মতো করা হয়েছে এবং প্রতিটা আইন আলাদা। আরে মশাই, আপনি ঠিক মতো করেননি বলেই চেঁচাচ্ছেন, কার মার যেন বড় গলা। আর দোষ করেছেন ওই রাজ্যসভার সাংসদ যিনি আপনাকে সিবিআই হেফাজতে নিতে বলেছেন। কি অন্যায় করেছেন? আপনি কি এটা ইচ্ছা করে ভুল করেছেন, বা আপনার পুলিশ প্রশাসন কি এটা ইচ্ছা করে ভুল করেছে? ডেলিভারেটলি ভুল করেছে, কোনো সন্দেহ নেই সে বিষয়ে। 100% ডেলিভারেট অ্যাটেম্প ছিল এটা। এখন তো এটা প্রমাণিত। আমি আমার প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার, আমার ডক্টর সংগঠনের পক্ষ থেকে পুরো ভার্ডিক্ট শোনার পর আমি আবার বিকেলবেলা আসবো, আমাদের ইউটিউব চ্যানেলে আসবো। কিন্তু তার আগে একটা কথা দর্থহীনভাবে বলতে চাই যে এই দুটো জিনিসের অ্যাকশন হিসেবে, এক নম্বর, প্রতিটা ডাক্তার যারা আনকনসাস ডেড বডির উপর লাইফ সেভিং অ্যাক্টিভিটি করেনি তাদের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে বিচার ব্যবস্থার অ্যাটেম্প নেওয়া উচিত ফর ক্যান্সেলিং দেয়ার রেজিস্ট্রেশন ফর অ্যান ইনডিফিনিট পিরিয়ড। এক নম্বর। 2 নম্বর হচ্ছে পুলিশ প্রশাসনের এই গাফিলতি, পোস্টমর্টেমের পর এত ঘন্টা পর এফআইআর নেওয়া, এইটার জন্য পুলিশ প্রশাসনের তৎকালীন যারা যারা যুক্ত ছিলেন একইভাবে তাদেরকে গাফিলতি সাব্যস্ত করে তাদেরকে সাসপেন্ড করা। এই দুটো জিনিস অলরেডি করার কথা। তারপর বাকিটা আসছি, বাকি ভার্ডিক্টটা শোনার পর। শুনতে থাকুন, চোখ রাখুন সুপ্রিম কোর্টের বিচারে। আসছি আবার বিকেলে। নমস্কার।